আসসালামু আলাইকুম। আজকে আরো একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে বরাবরের মতো আমার সাথে আছেন আমার অত্যন্ত প্রিয় মানুষ, প্রিয় শিক্ষক ডক্টর এ কে নজরুল ইসলাম। আজকে স্যারের সাথে আলোচনা করব আমাদের দেশে অত্যন্ত প্রধান সেক্টর বা খাত, যেটা অর্থনীতির অন্যতম চালিকা শক্তি, বাংলাদেশের অর্থনীতি মেরুদণ্ড। যে মেরুদণ্ডের উপরই দাঁড়িয়ে আছে আমাদের অর্থনীতি, কৃষি খাত। স্যার, আপনার সাথে বিভিন্ন সময় কৃষি খাত নিয়ে আলোচনা করছি, যেই খাত বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান মেরুদণ্ড। এই কৃষি খাতে সরকার বিভিন্ন সময় ভর্তুকি দিয়ে থাকে, বাজেট দিয়ে থাকে, সেটা দেখা যায় আনএক্সপেন্ডিচার অবস্থায় রয়ে যায়, সেটা সঠিকভাবে ব্যবহার করা হয় না। আপনি কৃষি খাতকে বাজেটে কিভাবে অন্তর্ভুক্ত করলে বা সুযোগ সুবিধা দিলে আমাদের কৃষি খাত অত্যন্ত শক্তিশালী হবে, দেশের অর্থনীতি শক্তিশালী হবে এবং কৃষকের জীবন মানের উন্নয়ন হবে, বিশেষ করে গ্রামীণ জীবন মানের উন্নয়ন হবে, কি বাজেট থেকে আমরা কিভাবে প্রত্যাশা করতে পারি স্যার? হ্যাঁ, ধন্যবাদ আইয়ুব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেক্টর বাংলাদেশের কৃষি। দেখেন, আমরা যদি ইকোনমিক ইন্ডিকেটরকে মাথায় রেখে আমরা কৃষির কথা বলি, তো কৃষিতে যদি আমরা বলি আমাদের লেবার ফোর্সের এখন পর্যন্ত 40% প্লাস, অনেকে বলে যে এটা 40 থেকে 45%, এই বিশাল নাম্বার লেবার ফোর্স কিন্তু কৃষির সাথে জড়িত। দেখেন, যদি আমরা বাংলাদেশের সবচেয়ে বড় প্রাইভেট সেক্টর বলি, যেখানে মানে সবচেয়ে বেশি আমাদের লেবার ফোর্স জড়িত, সেটা কিন্তু এগ্রিকালচার, সবচেয়ে বড় প্রাইভেট সেক্টর। কিন্তু হয়তো সেই সেক্টরের সময়ের মানে সাথে পাল্লা দিয়ে সেখানে অন্য সেক্টরের কন্ট্রিবিউশন জিডিপিতে অনেক বেড়ে গেলেও হয়তো কৃষিটা গ্রাজুয়ালি কমবে। এটাই সারা দুনিয়াতে এটাই হয়। আমাদের হয়তো জিডিপিতে কন্ট্রিবিউশন সেক্ষেত্রে 11% প্লাস বা 12%-এর মতো, সেটা হয়তো একটু কম। কিন্তু আমাদের কৃষিকে শুধু জিডিপিতে কন্ট্রিবিউশন কত সেটা দিয়ে কৃষিকে দেখলে চলবে না। কৃষিতে আমাদের দেখতে হবে কৃষির সাথে কত মানুষ জড়িত, ডিরেক্টলি ইনডাইরেক্টলি কত মানুষ জড়িত। কৃষি আমাদের সবচেয়ে বড় যে জায়গাটা রোল প্লে করে সেটা হলো খাদ্য নিরাপত্তা। দেখেন, একটা দেশের বাংলাদেশের মতো একটা উন্নয়নশীল দেশের জন্য খাদ্য নিরাপত্তা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর। আমি মনে করি গত জুলাইয়ের বিপ্লব যেটা হয়েছে এবং এখানে স্বতঃস্ফূর্ত মানুষের যে পার্টিসিপেশন, এটার পিছনে কোথাও না কোথায় যে খাদ্য মূল্য বেড়ে যাওয়া অথবা ইউনো ওভারঅল ইনফ্লেশন বেড়ে যাওয়া, এটা একটা বিশাল বড় রোল প্লে করেছে এখানে। অতএব আমরা কৃষিকে কোনোভাবেই জিডিপিতে কৃষির কন্ট্রিবিউশন থেকে শুধু কৃষিকে আমরা কোনোভাবেই জাজ করা পসিবল না। আমাদের দেখতে হবে আমাদের কৃষির সাথে জড়িত যে মানুষ আছে তাদের ওভারঅল ইনকাম স্ট্যাটাস কি। তাদের কিন্তু একটা জিনিস আমরা না বললেই নয়, বাংলাদেশের কৃষির সাথে যারা জড়িত তাদের ওভার 90% স্মল মিডিয়াম মার্জিনাল ফার্মার। এবং কৃষিতে দেখেন, বাংলাদেশে আরেকটা বড় ধরনের পরিবর্তন আসছে রিসেন্ট ইয়ারে। যদি আমরা বলি, কৃষি কিন্তু এখন ফিমেল ডোমিনেটেড ডোমিনেটেড, সেক্টর। রাইট। এটা কিন্তু দারুণ একটা ডাইনামিক্স বাংলাদেশ ইকোনমিতে। তার মানে হলো মেইলরা অনেকে মাইগ্রেট করছে, দেশের বাইরে করছে, বিভিন্ন অন্যান্য নন কৃষি সেক্টরের সাথে এঙ্গেজড হচ্ছে। ফিমেলরা কৃষিটাকে টেনে সামনে নিয়ে যাচ্ছে। অতএব এখানে ফিমেলদের এম্পাওয়ারমেন্ট, ফিমেলদের এমপ্লয়েবিলিটি, এই ব্যাপারটাও কিন্তু কৃষির সাথে জড়িত। এবং যদি একটা দেশের ওয়ার্কফোর্সে আমরা ফিমেলদের 50%, মোটামুটি 50% ওয়ার্ক পটেনশিয়াল লেবার ফোর্সকে যদি আমরা আমার মেইন স্ট্রিম ইকোনমির সাথে জড়িত না করতে পারি, একটা দেশ কখনোই তার উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করার চিন্তাই করতে পারে না, সম্ভব না। অতএব আমি মনে করি বাংলাদেশ কৃষি এক্সট্রিমলি ইম্পর্টেন্ট একটা সেক্টর। আমরা কোভিডের সময় আমরা দেখেছি কৃষি আমাদেরকে কিভাবে বাঁচিয়ে রেখেছিল আমাদের অর্থনীতিকে। আমরা যদি বাংলাদেশের এই যে দেখেন এখন নগর সেন্ট্রিক যে আমাদের অর্থনৈতিক অ্যাক্টিভিটি, দেখেন আমরা ডেভেলপমেন্ট থিওরিতে যখন পড়তাম লুইস মডেল, ডিফারেন্ট মডেল, যে কৃষি কি করবে, কৃষি খাত অথবা আমার প্রাইমারি সেক্টর থেকে লেবার উঠে আসবে, মডার্ন সেক্টরে উঠে আসবে। কিন্তু আমরা সেই জায়গাটা যদি মডার্ন সেক্টর না বলে যদি আমরা বলি যে শহরে যে ইকোনমিক অ্যাক্টিভিটি গুলা, আপনি দেখেন বাংলাদেশে ঢাকা শহরে যদি আপনি বের হন, দেখবেন ইনফর্মাল সেক্টরে, ফর্মাল সেক্টরে না, ইনফর্মাল সেক্টরে হাজার হাজার না, সেটা মিলিয়ন মিলিয়ন লোক যারা রুরাল অঞ্চল থেকে মাইগ্রেট করছে, সিজনালি করছে অথবা মোটামুটি এখন পার্মানেন্ট, সেমি পার্মানেন্ট মাইগ্রেট করছে। কেউ রিক্সা চালাচ্ছে, কেউ হয়তো ক্যাজুয়ালি বিভিন্ন ছোটখাটো অ্যাক্টিভিটির সাথে জড়িত আছে। আপনি যদি এই ধরনের আনপ্লান মাইগ্রেশনকে আপনি মিনিমাইজ করতে চান, আপনাকে কৃষিকে আধুনিকায়ন করতে হবে। কৃষিতে আপনার লাভজনক ভাবে কৃষি যাতে ফার্মাররা কন্টিনিউ করতে পারে, কৃষিকে যতটা প্রায়োরিটি দেওয়া যায় সেটা আপনার করতে হবে। আরেকটা বড় চ্যালেঞ্জ, যেটা না বললে নয়, কৃষির ইম্পর্টেন্স সময়ের সাথে বাড়ছে, কিন্তু আমাদের অনেক জায়গা থেকে কৃষিকে
কিন্তু বিভিন্ন বড় ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন আছে। একটা হলো আমাদের যে জলবায়ু পরিবর্তন হচ্ছে তার ফলে রাইট। কিন্তু কৃষি সবচেয়ে বড় প্রাইমারি মানে সবচেয়ে বড় একটা সেক্টর যেটা মানে জলবায়ু পরিবর্তনের দ্বারা প্রভাবিত হবে, সাফারার হবে, এফেক্টেড হবে, সেটা কিন্তু কৃষি। আমাদের কৃষিতে আমার ইউনো উৎপাদনশীলতা কিন্তু খুব একটা সিগনিফিকেন্টলি কৃষিতে ইদানিং কালে এসে বাড়ছে না। তার মানে আমার অনেক রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের ব্যাপার আছে। আমার কৃষি যে ধরনের চ্যালেঞ্জগুলোর আমরা কৃষি জমি হারিয়ে ফেলছি। অন্যদিকে আমার খরা প্রবণতা, আমার বৃষ্টিপাতহীনতা, আমার জলাবদ্ধতা, আমার ইউনো ফ্লাডিং Flooding, মানে বন্যা প্রবণতা, আবার বে অফ বেঙ্গলের আশপাশের অঞ্চলগুলো দেখলে সেখানে কিন্তু স্যালাইনিটি ইন্ট্রুশন রাইট। হচ্ছে। কৃষি কিন্তু বিভিন্ন জায়গা থেকে আন্ডার সিরিয়াস থ্রেটের দিকে চলে আসছে। অতএব কৃষিকে সরকারের হিউজ প্রায়োরিটি দিয়ে প্রয়োজন বোধে আমরা যে এই মুহূর্তে সাবসিডি দিচ্ছি সেটা না কমিয়ে আমি মনে করি কৃষিতে সরকারের সাবসিডি বাড়ানো দরকার। প্রত্যেকটা সেক্টরে আননেসেসারি সাবসিডি দেওয়ার দরকার নেই, কৃষিতে দিতে হবে। কারণ কৃষি আমাদের কি সেক্টর, আমাদের ফুড সিকিউরিটি, আমাদের বিশাল নাম্বার পপুলেশন, আমাদের ইকোনমিকে ফ্লোটিং করে রাখার জন্য, আমাদের আনপ্ল্যান মাইগ্রেশনকে মানে ইউনো আর মানে শহরে যে মাইগ্রেশন হচ্ছে গ্রাম থেকে, এই মাইগ্রেশনকে মিনিমাইজ করতে গিয়ে কৃষির সাথে জড়িত অন্যান্য যে রুরাল ইকোনমি সেক্টর, যেরকম কৃষি দ্রব্য, বিভিন্ন কৃষি পণ্য ইউজ করে কিন্তু অনেক ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করে উঠছে, যেটা আমরা এগ্রো বেসড ইন্ডাস্ট্রি বলি। এখানে কিন্তু সরকার বিশাল পরিমাণে প্রণোদনা দিতে পারে, যাতে ওখানে এমপ্লয়মেন্ট জেনারেশন হবে, আনপ্ল্যান মাইগ্রেশন হবে না, এবং গ্রামীণ অর্থনীতিতে এটার একটা মারাত্মকভাবে পজিটিভ ইম্প্যাক্ট পড়বে। তাই মনে করি সরকারকে কৃষি খাতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া দরকার। থ্যাংক ইউ স্যার। আপনি স্যার বিভিন্ন সময় দুইটা ইস্যু নিয়ে সবসময় কথা বলতেন। একটা হলো যে এগ্রিকালচার সেক্টরে আমাদের সাবসিডি, একটা হলো যে এগ্রিকালচার সেক্টর যে ইনপুট বা উৎপাদন উপাদান যদি ধরি, সেটা হলো আমাদের কর্পোরেটদের হাতে চলে গেছে। আর সাবসিডি স্যার যেটা দেওয়া হয় সেটা কিন্তু স্যার সাফিসিয়েন্ট না। আবার যেটা দেওয়া হয় সেটা কিন্তু সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না। এই যে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারতেছি না যে সাবসিডি দেওয়া হচ্ছে, একটা হলো যে কৃষির যে উৎপাদন উপাদান সেটা কর্পোরেটে যাওয়ার ক্ষেত্রে কৃষকদের উৎপাদন খরচ অনেক গুণ বেড়ে গেছে, যেটা আমাদের নেইবার কান্ট্রিগুলোতে দেখা যায়। তাদের হলো উৎপাদন উপাদানটা কিন্তু অনেক কম, তাদের সাথে প্রতিযোগিতায় আমরা কিন্তু টিকে থাকতে পারতেছি না, বা আমাদের কৃষকরাও কিন্তু টিকে থাকতে পারতেছে না। এবং আপনি যে আগে মুদ্রাস্ফীতির কথা বললেন, আমাদের খাদ্যপণ্যের মুদ্রাস্ফীতির অন্যতম প্রধান ইন্ডিকেটর কিন্তু স্যার কৃষি উৎপাদনের উপাদানের দামটা বেড়ে যায়। এই দুইটা ক্ষেত্রে স্যার আপনার মতামতটা স্যার জানতে চাই। আয়ুব, ধন্যবাদ আপনাকে। যেটা বলছিলাম যে দেখেন, কৃষিতে আমরা বলছিলাম যে প্রণোদনা বাড়াতে হবে, আমাদের সাবসিডি কৃষিতে বাড়াতে হবে। নাও এখন প্রশ্নটা হলো, একদিকে তো সাবসিডি বাড়ানোর ব্যাপার, কেন বাড়াতে হবে? দেখেন, আমরা কৃষিতে মেজর যে সাবসিডি আমাদের যে জায়গাগুলো দেওয়া হয়, একটা হলো সবচেয়ে বেশি পরিমাণে সাবসিডি যাচ্ছে আমার মানে ফার্টিলাইজার বা সারের পিছনে, বিভিন্ন ধরনের সার যেটা কৃষকরা ইউজ করে থাকে। আমাকে সেটা দেখতে হবে, সারের পিছনে যাচ্ছে। সেচের জন্য সরকার একটা প্রায় 20% পর্যন্ত বিলের উপরে সাবসিডি দিয়ে থাকে। আমরা বিগত সরকার এটা একটা ভালো উদ্যোগ আমি মনে করি, সেটা করেছিল যে কৃষির সাথে জড়িত যে বিভিন্ন ধরনের মেশিন মানে Machinery। ইউজ করা হয়, মানে এগ্রিকালচারকে মেকানাইজড করা। সরকার এখানে কোথাও কোথাও 70% পর্যন্ত কিন্তু সরকার সাবসিডি দিয়েছে এগ্রিকালচারাল মেশিনারি জি। কেনার জন্য। এগুলো সব ভালো উদ্যোগ। তবে এখন মেইন কথাটা হলো যে শুধু কি সাবসিডি দিলাম বা এলোকেশন বাড়ালাম তাতেই কি কৃষির মানে জন্য জি। ভালো কিছু হলো কিনা? আপনাকে দেখতে হবে সাবসিডিটার কার হাতে যাচ্ছে। রাইট স্যার। আপনি এগ্রিকালচার মেকানাইজেশনের পিছনে মানে বিভিন্ন ধরনের কৃষিজ যন্ত্রপাতি কেনার জন্য যে সাবসিডি দিয়েছে, যতদূর আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে, বিভিন্ন স্টাডির মাধ্যমে, এর বিশাল একটা অংশই কিন্তু হাইলি কানেক্টেড, পলিটিক্যালি কানেক্টেড, যারা রাইট। কৃষির সাথেও জড়িত না। তারা হলো হয় কেউ শহরে থাকে কিন্তু পলিটিক্যালি কানেক্টেড, কেউ হয়তো পলিসি লেভেলে তার অ্যাক্সেসটা অনেক বেশি, কেউ হয়তো আছে যে সে বড় ফার্মার, কিন্তু এই সবকিছু তাদের তারাই কিন্তু সবচেয়ে বড় বেনিফিশিয়ারি। বেনিফিশিয়ারি। অতএব তারা যে যন্ত্রগুলো কিনেছে এটা দিয়ে রাদার উল্টা তাদের জন্য একটা নতুন বিজনেসের অপরচুনিটি ক্রিয়েট হয়েছে। স্মল ফার্মাররা কিন্তু এগেন মার্জিনালাইজড। আপনি সাবসিডি যদি ফার্টিলাইজারের কথা বলি, স্মল ফার্টিলাইজার কে ইউজ করে বেশি? যার জমি বেশি। সে বেশি। এখন যে ক্ষুদ্র ফার্মার, তার তো জমি অল্প পরিমাণে, সে ফার্টিলাইজার আপনি যতই সাবসিডি দেন সে তো বেশি বেশি বেনিফিট পাচ্ছে না। সবচেয়ে বেশি বেনিফিট যে পাচ্ছে সে সবচেয়ে বেশি জমির মালিক। তাহলে আপনাকে বুঝতে হবে সাবসিডি শুধু দিলেই চলবে না, এখানেও এক ধরনের সময় আসছে কাকে কতটুকু সাবসিডি দেওয়া যাবে সেটাকে আইডেন্টিফাই করা সময় আসছে।
আমি স্মল ফার্মারদেরকে যে পরিমাণে সাবসিডি দেবো, লার্জ ফার্মারকে সেই পরিমাণে সাবসিডি না দিলেও আমার চলবে। তাহলে সেটাকে আইডেন্টিফাই করতে হবে, আমার সেই লেভেলে আমাকে সার্ভে করতে হবে, আমাকে কাজ করতে হবে। দেখেন আরো কিছু ব্যাপার আছে। ফার্টিলাইজারে যে সাবসিডি দিচ্ছি তাতেই কি আমার ফলন বেড়ে যাবে? জি না। দেখেন ফার্মারদের ভিতরে অনেক জায়গায় এরকম থিঙ্কিং আছে, যতই বেশি সার ইউজ করব, যতই বেশি পেস্টিসাইড ইউজ করব, ততই ফলন বাড়বে। ব্যাপারটা কিন্তু একেবারেই রং থিঙ্কিং, তাই না? জি আপনি সার বেশি ইউজ করা মানে ফলন বাড়বে না, পেস্টিসাইড বেশি ইউজ করা মানে ফলন বাড়বে না। ভালো ব্যাপারটা হবে আমি কতটুকু সাইন্টিফিক্যালি, আমার কতটুকু সার, কতটুকু ইউজ করতে হবে। মানে আমার পেস্টিসাইড আমাকে ইউজ করতে হবে, সেইটা আমাকে ফার্মার লেভেলে কিন্তু এটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে। আমরা আমাদের ছোটখাটো স্টাডি থেকে দেখেছি ফার্মাররা যে পরিমাণে পেস্টিসাইড ইউজ করে, সেটা যেটা মানে যে পরিমাণে রিকোয়ার্ড পেস্টিসাইড তার চেয়ে অনেক বেশি পরিমাণে, প্রায় 1.5 গুণ 2 গুণ বেশি পেস্টিসাইড ইউজ করে থাকে। তার ফলে জীববৈচিত্র্য নষ্ট থেকে শুরু করে আমরা নেচারের একটা বিশাল ক্ষতি করে দিচ্ছি। আমরা তাহলে সবার আগে আমাদের হবে কি, আমার অ্যাকচুয়াল ডিমান্ড কতটুকু সেটা মানে অ্যাসেস করা। আমার দেখতে হবে যেরকম আমার সারের ডিমান্ড কত সারা দেশে বিভিন্ন ধরনের কাল্টিভেশনকে মাথায় রাখলে, আমার পেস্টিসাইডের ডিমান্ড কত সেটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। আমাকে দেখতে হবে সেখানে সরকারের সাবসিডি কতটুকু আসা উচিত। সরকার দেখেন পুরোটা তো সরকার সাবসিডি দিতে পারবে না, কারণ আমরা সবসময় একটা ফিসকাল ক্রাইসিসের ভিতর দিয়ে যাই। আমি লোন করে কতটা সাবসিডি দেব? আমার সাবসিডি হবে ফোকাসড, আমার সাবসিডি হবে টু দ্য পয়েন্ট, যার দরকার তার হাতে সাবসিডি যাবে। আমার দরকার হবে যতটুকু মানে পেস্টিসাইড অথবা আমার সার ইউজ না করলেই নয়, যতটুকু ফলনের জন্য মানে বেস্ট যে সাজেস্টেড অ্যামাউন্ট, সেইটাই যাতে ফার্মাররা ইউজ করে। আননেসেসারি সাবসিডি দেবো, আননেসেসারি ফার্টিলাইজার কিনে আননেসেসারি জমির ভিতরে ব্যবহার করবো, জমির ফলন নষ্ট হবে, খরচ বেশি হবে, ল্যান্ড আমার ল্যান্ড নষ্ট হবে, আমার বায়োডাইভার্সিটি জীববৈচিত্র্য শেষ হবে। শেষ হবে। এই জিনিসগুলো খুব কেয়ারফুলি করতে হবে। তাহলে আমার আইডেন্টিফাই করতে হবে এক্সিস্টিং সিস্টেমে আমার লুপ হোলস কোথায় আছে, কোথায় কোথায় আমাদের গেপগুলো আছে, সেগুলো আইডেন্টিফাই করা। তার জন্য আমার এগ্রিকালচার সেক্টরে আমাদের কিন্তু এক্সটেনশন ডিপার্টমেন্ট, জি জি এটাকে আরো নতুন করে সাজানোর ব্যাপার আছে বলে আমি মনে করি। আমি গ্রামে কথা বলে দেখেছি, এক্সটেনশন ডিপার্টমেন্ট যে সার্ভিস দেওয়ার কথা তার অনেক কিছুই তারা দিচ্ছে না। অতএব এই ডিপার্টমেন্টকে আরো সজাগ করতে হবে, সচেতন করতে হবে, প্রয়োজন বোধে লোকবল বাড়াও। আধুনিক অনেক কিছু সিস্টেম আছে যেগুলো মডার্ন সাইন্টিফিক টেকনোলজি ইউজ করে আমরা অনেক কিছু বেটার ওয়েতে ডেলিভারি দিতে পারি। তাহলে এখানে বড় ধরনের একটা রিফর্ম আনার ব্যাপার আছে। স্যার একটা জিনিস বলছিলাম যে আমাদের যে সাবসিডি দেওয়া হয় সেটা কিন্তু স্যার আবার পুরোটা আমরা এক্সপেন্ড করতে পারি না, এই ক্ষেত্রে স্যার আপনি কি বলবেন? দেখেন, হ্যাঁ, কোনো বাজেটে আমরা দেখেছি যে বিগত সরকারের বা প্রায় লাগাতার 3-4টি বাজেট আমরা দেখেছি যে 9,000 কোটি টাকা সরকার জি জি সাবসিডি দিয়েছে, তার ভিতরে 6,000 জি সামথিং সাবসিডি ইউজ করেছে, বাকিটা আনইউজড থেকে গেছে। আনইউজড থেকে। এরকম ঘটনা হয়েছে। বাট একটা এনকারেজিং ব্যাপার হলো লাস্ট বাজেটে কিন্তু সরকার এগ্রিকালচারের সাবসিডি সিগনিফিকেন্টলি বাড়িয়েছে। এটা একটা পজিটিভ সাইড। যদিও ইকোনমিস্টদের ভিতরে ফিলিংটা হলো যে পরিমাণে বাড়িয়েছে সেটাও এনাফ নয়। এগ্রিকালচার ডিমান্ডস ইভেন ফার মোর সাবসিডি কম্পেয়ার টু আদার সেক্টরস। এখন যেটা বলেছিলাম সরকার, দেখেন সাবসিডির যেটা আমরা একটু আগে বললাম যে এটা কিন্তু 1,12,000 কোটি টাকা ক্রস করে চলে গেছে কত বাজেট, মানে অনগোয়িং যে বাজেট, এই জি বাজেটে 24-25 বাজেটে। এখন এই যে টাকা সাবসিডি দিচ্ছি এটাও তো আমার কোথাও না কোথা থেকে আসতে হবে। তার মানে আমি কি আরো লোন করে বেশি সাবসিডি দেবো? ব্যাপারটা এটা নয়। আমাকে তাহলে যে যে জায়গায় সাবসিডি আননেসেসারি সাবসিডি অথবা যে জায়গায় সাবসিডি কাট করার মতো জায়গা আছে সেখানে আমার সাবসিডি কাট করতে হবে। আমাদের দেশের বিশাল পরিমাণে সাবসিডি চলে যাচ্ছে আমার শুধু পাওয়ার সেক্টরে, সেখানে কি সাবসিডি মিনিমাইজ করার সময় আসছে আমি মনে করি। আমার একটা বিশাল সাবসিডি চলে যাচ্ছে, যেরকম আমি যখন এক্সপোর্টকে প্রমোশন করছি সেখানে কিন্তু এক্সপোর্টারদেরকে আমরা একটা সাবসিডি দিচ্ছি, তাই না? আমি সাবসিডি দিচ্ছি এমন এমন জায়গায় যেখানে আননেসেসারি, অথবা এটা এই মুহূর্তে এটাকে মিনিমাইজ করা পসিবল। যেটা বললাম যে ফার্টিলাইজারের সাবসিডি বাড়াইলেই আমার ফলন বাড়বে, ফলন, ব্যাপারটা এটা right. নয়। সায়েন্টিফিক ওয়েতে আমার মানে ফার্টিলাইজার কতটুকু ইউজ করা দরকার সেটা আইডেন্টিফাই করে ফার্মারদেরকে সজাগ করা। তুমি যে পরিমাণে সার দিচ্ছ এটা কিন্তু তোমার ক্ষেতের জন্য আরো উল্টা মারাত্মক, তোমার ফলন কিন্তু কমছে। অতএব তুমি কি পরিমাণে সার দেওয়া উচিত সেটা তাকে কমিউনিকেট করা এবং মনিটর করা। সাবসিডি আমি সেই পরিমাণে দিব যেটুকু সাবসিডি দিলে মানে ফার্মার তার ফলনটা বাড়াতে পারবে, কিন্তু তার চেয়ে বেশি পরিমাণে সাবসিডি, তার চেয়ে বেশি পরিমাণে কেউ যদি ইনপুট ইউজ করে সেই ক্ষেত্রে সাবসিডি না হয়ে উল্টা তার প্রাইস বাড়িয়ে দেওয়া উচিত। স্যার একটা জিনিস আপনি এগ্রিকালচার আপনি অনেকবার বলছেন, আপনার সাথে আলোচনা করছি, আমাদের কৃষির যে মূল উপকরণ যদি বীজ বলি স্পেসিফিক ভাবে, এইটা দেখা যাচ্ছে কৃষকের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।
কৃষক কৃষক ভালো মানের বীজ ব্যবহার করতে পারতেছে না। এক্ষেত্রে স্যার আইয়ুব, হ্যাঁ, ক্রান্তি আপনি পর্যায়ে আপনি ইনফ্যাক্ট আগের কোশ্চেনটা হ্যাঁ, বীজ নিয়ে কথা হ্যাঁ, বলেছিলেন, আমি সেটা মিস করে গেছি। দেখেন, এইটা যদি আমরা ট্র্যাডিশনালি দেখি, বাংলাদেশের ফার্মাররা কিন্তু ট্র্যাডিশনালি ধানের বীজ বলেন, সবজির বীজ বলেন, নিজেরাই কিন্তু এটা নিজেদের, সংরক্ষণ করতে হ্যাঁ একসময়। হ্যাঁ, সংরক্ষণ করতো। এটা সুন্দর করে একটা সিস্টেম ছিল, তারা জানতো কখন বীজটাকে রাইট। মানে সংরক্ষণ করতে হবে, কি ধরনের ময়েশ্চার কন্টেন্ট মেনটেন করতে হ্যাঁ, হবে, কখন বীজতলায় বীজটাকে লাগাতে হবে, ফলনটা কিভাবে বেটার হবে, তারা কিন্তু ট্র্যাডিশনালি জানতো। জি, জি। এই নলেজটা কেউ এইভাবে শিখিয়ে দেয় না, মানে আমরা শিক্ষা দিয়ে দিয়ে নয়, এটা ফ্যামিলিগতভাবে তারা শিখে আসছে। এখন রিসেন্ট যে ট্রেন্ড, এবং এটা খুবই অ্যালার্মিং, যে মানে কোনো পার্টিকুলার ফার্মের নাম নিচ্ছি না, যারা ইন্টারন্যাশনাল সিড মানে জি, জি। প্রোডাকশন এবং ডিস্ট্রিবিউশন রিলেটেড যে ফার্মগুলো, বাংলাদেশে অনেক ফার্ম কাজ করে। আমরা অতীতে এমনও দেখিয়েছি, সেই ফার্মগুলো যে সিড দিয়েছে, সেই সিডগুলো লাগানোর পরে ফার্মারদের হাজার হাজার একর, শত শত একর জমির জমি ফলন নষ্ট হয়ে নষ্ট গেছে, হয়ে ওরা গেছে। কিন্তু কম্পেনসেট করেনি। এখন এমন হচ্ছে যে আপনি সে ফর এক্সাম্পল, একজন ফার্মার সে ক্ষেতে শশা আবাদ করবে, সে জানে তার শশার বীজটা ওই কোম্পানির যে হ্যাঁ, বীজ, জি, তার জি। ওখান থেকে আনতে হবে, এবং এর বাইরে, এবং সেটা মানে আবাদ করার জন্য এত কিছু মেনটেন করতে হয়, আপনার যদি সেখানে সামান্য সময়টা এই দিক থেকে সেই দিক হয়, জি, জি। তাহলে কিন্তু ফলন সিরিয়াসলি হবে। জি, ডিসরাপ্টেড হয়। এবং এর ফলে কি হচ্ছে দেখেন, একে তো ফার্মাররা ওই কোম্পানিগুলোর উপরে ক্রিটিক্যালি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, তার খরচটা এমন এমন বেশি চড়া দামে বীজগুলোকে কিনতে হচ্ছে, জি, যেটা জি। অনেকের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। দেখেন, বীজে মানে আধুনিক সিস্টেম মেনটেন করা হোক, তাতে কোনো খারাপ কিছু না, কিন্তু এগুলো কি সবই বিদেশি কোম্পানির হাতেই ছেড়ে দিতে হবে? সরকারের কোনো নিয়ন্ত্রণ তাদের উপরে থাকবে না, আমার এগ্রিকালচার ডিপার্টমেন্টের কোনো নিয়ন্ত্রণ তাদের উপরে থাকবে না। আমরা যেরকম খাদ্য নিয়ে বলি, সরকার টিসিবির মাধ্যমে চাল ডাল অনেক কিছু হ্যাঁ, বিতরণ করছে না? জি, জি। তার মানে সরকারের একটা উইং থাকা দরকার, যেখানে সরকার স্বল্প দামে বীজ উৎপাদন করবে এবং ফার্মারদের ভিতরে ডিস্ট্রিবিউট করবে। ডিস্ট্রিবিউট করবে। এরকম একটা উইং কেন আমরা করতে পারি না? আমাদের কত, কি পরিমাণে বাজেট দরকার আমার? বিদেশি একটা কোম্পানি এসে যে বিজনেসটা করছে, সেখানে তো সে তার প্রফিট মোটিভটা সবার আগে দেখবে। জি, জি। আমার স্মল মার্জিনাল মিডিয়াম ফার্মার কি পারবে তার প্রফিটটাকে এনশিওর করে সে, মানে তার নিজের ইন্টারেস্টটাকে ম্যাক্সিমাইজ জি। করা সম্ভব না? সরকারের উচিত, আমি মনে করি সরকারের উচিত, সেটা কন্ট্রাক্ট ফার্মিং এর মাধ্যমে ফার্মারদের সাথে কন্ট্রাক্ট করে হোক। সরকার যেরকম ফুড গ্রেইন নিজেরা স্টোর করে, মানে কিনে স্টোর করে রাখে, ফুড মানে জি, জি। সিকিউরিটিকে মাথায় রেখে, সিড সিকিউরিটি ইজ এ বিগ ইস্যু বিগ নাও। ইস্যু। এবং এটা যদি এনশিওর না করতে পারি, আমার ফার্মাররা ক্রিটিক্যালি ডিপেন্ডেন্ট হয়ে যাবে, অলরেডি একটা লেভেল পর্যন্ত হয়ে গেছে, আর তাদের একটা সময় আসবে তারা হয়তো ফসল উৎপাদনের থেকে ইন্টারেস্টটা হারিয়ে ফেলবে। এত মানে উপকরণগুলো এত বেশি দাম যে তাকে পে করতে হয়, অন্যদিকে এত ন্যাচারাল বিভিন্ন কালামিটি, বিভিন্ন থ্রেট আসছে, যাই কিছু উৎপাদন করছে তারা বাজার মূল্য পাচ্ছে না। আপনি দেখেন, জি, জি। সিম্পল একটা মানে ওয়াটারমেলন, ঠিক আছে, জি। বা যে কোনো একটা ইউনো ভেজিটেবল বলেন, কৃষক তার ফার্ম লেভেলে সে যে দামটা পাচ্ছে, আর যখন ক্রেতা এইটা আবার বাজার থেকে কিনে আনছে, তখন দেখেন তো দুইটা দামের ডিফারেন্সটা দেখেন। কৃষক যেটা 30 টাকা দিয়ে, 30 টাকায় একটা ওয়াটারমেলন বিক্রি ওয়াটারমেলন। করে, সেটা হয়তো আপনি আমি এটা 200 টাকা 250 টাকায় কিনে খাই। এখন কোশ্চেন হলো, তাহলে ভিতরে এই প্রাইসটা কারা বাড়াচ্ছে, কয়টা লেয়ারে? তার মানে আমার এই সাপ্লাই চেইনের প্রত্যেকটা লেয়ারে কিভাবে প্রাইসটা বাড়ছে, এটা হ্যান্ড অফ মানে বেশি পরিমাণে হাত বদল হওয়ার ফলে বাড়ছে, সে মানে ওই জিনিসটা আমাকে স্টাডি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। আমাকে কি করতে হবে? ফার্মার যাতে ম্যাক্সিমাম বেনিফিটটা ফার্মার পায়, অন্যদিকে কনজিউমাররা যে আননেসেসারি অনেক চড়া দামে কিনে খাচ্ছে, ওইটাও যাতে একটা টলারেবল লেভেলে থাকে। দুইটা পার্টি, মানে প্রডিউসার এবং ফাইনাল ইউজার, ফাইনাল কনজিউমার, তারা যাতে তাদের বেনিফিটটা এখানে আসে, আর মিডিল মধ্যস্বত্বভোগী যারা এটাকে বিশাল বেনিফিট তারা উঠিয়ে নিচ্ছে, সেই জায়গাটাকে সরকারকে ইন্টারভেনশন করতে হবে। ওকে স্যার, থ্যাংক ইউ আপনাকে। স্যার, আমরা শেষের দিকে চলে আসছি। আপনার থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাই। সবসময় যেটা ভাবনা আপনার মধ্যে কাজ করে, আপনি তরুণদেরকে অত্যন্ত মূল্যায়ন করেন, আপনার ছাত্রদেরকে অত্যন্ত সময় দেন, তাদেরকে কাজ শিখান, তাদেরকে তাদের ভালো কিছু প্রত্যাশা করেন। সাথে সাথে কর্মসংস্থান, যেটা আমাদের জুলাই বিপ্লবের অন্যতম অঙ্গীকার। এখানে আপনার অনেকগুলা ভাবনা আছে, আপনার সাথে হাঁটতে হাঁটতে অনেকগুলা বিষয় অনেক সময় আলোচনা করছি। আপনি যদি এই দুইটাকে অ্যালাইন করে আমাদেরকে সংক্ষেপে কিছু বলেন যে তরুণ প্রজন্ম এবং কর্মসংস্থান আমাদের কিভাবে আমরা ইনশিওর করতে পারি স্যার? দেখেন আইয়ুব, এই একটা জায়গা যেটা আসলে খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, এবং আপনি যেহেতু জুলাই বিপ্লবকে
মানে রেফার করেছেন, যেটা এর আগেও আমি বলেছিলাম যে জুলাই বিপ্লবের পিছনে মেইন ফ্যাক্টর ছিল কিন্তু তরুণ। জি এই প্রথম বাংলাদেশ যেটা মানে একেবারে যদি আমরা একেবারে মানে সে ব্রিটিশারদের এগেনস্টে যে মুভমেন্ট গুলো হয়েছে ওখান থেকে শুরু করে আজ পর্যন্ত জি হিস্ট্রিটা নিই, আমার মনে হয় কখনো তরুণদের নেতৃত্বে শুধু তরুণদের জি বিষয়গুলো মাথায় রেখে কোনো আন্দোলন কখনো এইভাবে গড়ে ওঠেনি। অনেক জি আন্দোলন হয়েছে, আমাদের স্বাধীনতা আন্দোলনে সবার পার্টিসিপেশন ছিল। আমরা যখন মানে বাংলাদেশ স্বাধীন হলো সেখানে শুধু তরুণদেরকে সামনে রেখে কিন্তু কোনো আন্দোলন গড়ে আন্দোলন ওঠেনি। হয় না। 90-এ আমরা আন্দোলন করেছি, সেখানেও কিন্তু তরুণদের শুধু মাথায় রেখে আসেনি, কিন্তু জুলাই বিপ্লব বা 24-এর বিপ্লব কিন্তু এটা তরুণদের হাত ধরে হয়েছে। সেখানে অবভিয়াসলি সবারই স্বতঃস্ফূর্ত পার্টিসিপেশন ছিল, বাট ইট ওয়াজ লেড ডিজাইন এন্ড ইউনো লেড বাই দ্য ইউথ ইয়াং ইউথ ইউথ ইয়াং পপুলেশন। মানে তাদের একটা বিশাল অ্যাসপিরেশন আছে। এখন দেখেন তরুণদের বিষয়টা মাথায় রাখলে আপনাকে তাহলে একটা জিনিস বুঝতে হবে, এই মুহূর্তে আমরা বাংলাদেশের পপুলেশন ডায়নামিক্স যদি আমরা দেখি, আমাদের পপুলেশনের একটা বিশাল অংশ কিন্তু এখন যুব সমাজ, তরুণ তরুণ বা যুব সমাজ। তাহলে এই যে যুবকদের তাদের মানে তরুণ বা যুবক মানে কি শক্তি, এই শক্তিকে আমি সঠিক কাজে ব্যবহার করব না এটা মিসইউজড হয়ে যাবে, এটার দায়িত্ব রাষ্ট্রের। আমি যদি তরুণকে ডাইভার্ট করে পজিটিভ পারপাজে ইউজ না করতে পারি, ফোর্স বা শক্তি যেখানে আছে, শক্তি কিন্তু বসে থাকে না, বসে থাকে না। শক্তি কিন্তু অলস থাকে না। শক্তি মানে হলো আমি এই দিকে ডাইভার্ট না হলেও আরেক দিকে ডাইভার্ট তাই হয়ে যাবে। তার মানে এই ডাইভার্সনটা কে করবে? এই ডাইভার্সনটা নিশ্চয়ই রাষ্ট্র সেটার দিক নির্দেশনা দেবে। তবে রাষ্ট্র কি একা না, এটার সাথে জড়িত সবাই। আমি একজন শিক্ষক, এখানে আমার একটা রুল আছে, আপনি একজন গবেষক, আপনার একটা রুল আছে, সবারই কিন্তু যার যার জায়গা থেকে রুল আছে। তবে রাষ্ট্রকে পথটা ক্রিয়েট করে দিতে হবে আর সেখানে সবাইকে কন্ট্রিবিউট করতে হবে। নাও কোশ্চেন হলো যে দেখেন আমরা খুবই আনফরচুনেট একটা জাতি। আমাদের মেজর প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি, দেখেন প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি অ্যাপারেন্টলি তরুণদেরকে শুধু মিসইউজই করে যাচ্ছে। আজকেও দেখলাম কোনো একটা প্রতিষ্ঠানে কিছু ছাত্র নামে কিছু যুবক আরেকজনকে মানে যাচ্ছে তাই ভাবে মারপিট করছে, কেউ লাথি মারছে, কেউ মানে মানে একটা প্রতিযোগিতা তাকে কি করে মারা হবে। নাও কোশ্চেন হলো এরা কিন্তু আমাদের যুব সমাজ। আপনার কি মনে হয় সবাই খারাপ, সবাই কি বাজে একটা ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসছে, তাদের ফ্যামিলির হিস্ট্রি কি খুবই দুর্বল? ব্যাপারটা এরকম নয়। ব্যাপারটা হলো আমরা এরকম একটা কালচার বা একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছি। আমি জানি আমি কাউকে মারলে, আমি কাউকে পিটালে আমি রিওয়ার্ডেড হই, কোনো না কোনো পলিটিক্যাল পার্টি আমাকে রিওয়ার্ড দেয়। তাহলে আমি কি মনে করি এটার ভিতরে একটা বাহাদুরি আছে, কারণ এটা করা মানে হলো আমি রিওয়ার্ডেড হবো, আমি রিওয়ার্ডেড। বেনিফিটেড হবো। তার মানে এই কালচার থেকে আমাদেরকে বের হতে, আমি চাই জুলাই বিপ্লবের সাথে ছাত্রদের অবশ্যই উচিত, যদি আমি তাদেরকে অ্যাডভাইস করার মতো কোনো জায়গা আমার থাকতো, আমি বলতাম এখানে তোমরা সবার আগে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির কাছ থেকে এই কমিটমেন্ট নাও যে তারা তাদের মানে উইং যেটা আছে, সেটা ছাত্র হোক যুবক হোক, তাদেরকে কোনোভাবে এই যে গুন্ডাগার্দি, বিভিন্ন ধরনের মারপিট, এই যে কালচার, এখান থেকে তাদেরকে বের হয়ে আসতে হবে। এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা দরকার যে ধরনের পলিটিক্যাল পার্টি এই এই এলিমেন্ট গুলাকে প্রশ্রয় দিবে, যুব সমাজকে ডিরেল করবে, তারা তাদেরকে সোশ্যালি যাদেরকে যাতে বয়কট করা হয়, এরকম একটা কালচার আমাদের এখানে ক্রিয়েট করতে হবে। আপনি যেটা বলছেন যুব সমাজের ফ্রাস্ট্রেশন, তাদের তাদের এক্সপেকটেশন, জি বাজেটের সাথে লিঙ্ক করলে দেখেন সবার আগে যেটা করতে হবে আমাদের জব ক্রিয়েশন, এমপ্লয়মেন্ট অপরচুনিটিস ক্রিয়েশন। বিগত অনেকগুলো বছরে যদি আমরা দেখি আমাদের ফর্মাল সেক্টর যেগুলো আছে, একটা তো ইনফর্মালি অনেকে হ্যাঁ অনেক কিছুর সাথে এঙ্গেজড হয়ে যায়, দ্যাটস এ ডিফারেন্ট থিং। ফর্মাল সেক্টরে কিন্তু জব ক্রিয়েশনটা স্থবির একটা অবস্থায় চলে আসছে। প্রাইভেট সেক্টরের দিকে তাকিয়ে দেখেন, সেখানে খুব সিগনিফিকেন্ট কিন্তু জব ক্রিয়েশন হচ্ছে না। তাহলে আমাদের জব ক্রিয়েশনের জন্য কোন কোন জায়গায় আমরা ইনভেস্ট করব, তার একটা বিশাল হতে পারে আমার মার্জিনাল, আমাদের মিডিয়াম স্মল অ্যান্ড ডিফারেন্ট যে এন্টারপ্রাইজ, এন্টারপ্রাইজ গুলো আছে। এন্টারপ্রাইজের পিছনে আমাকে একটা বিশাল অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট করতে হবে। আমাকে এনকারেজ করতে হবে যুব সমাজ যাতে নিজেরা চাকরির পিছনে না ঘুরে নিজেরা বিভিন্ন ধরনের ভেঞ্চার ক্রিয়েট করে আরো 10 জনের জন্য এমপ্লয়মেন্ট অপরচুনিটিস ক্রিয়েট করে। দেখেন আমরা কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু একটা দারুণ ইনিশিয়েটিভ নিয়েছে, এটা অনেকে ক্রিটিসাইজ করতে পারে, যেটা এক্সপেন্সিভ স্টারলিংকের যে জি ইন্টারনেট সার্ভিস। আমি মনে করি এটা বিশাল একটা অপরচুনিটিস হিসাবে আমাদের আসছে। কেন জানেন? যদি আমি অ্যাফোর্ড না করতে পারি আমি নেব না, কিন্তু আমার যখন বেটার ইন্টারনেট সার্ভিস দরকার হবে, যে আমাদের যারা আউটসোর্সিং এর বিভিন্ন কাজের সাথে জড়িত তাদের কিন্তু এই ইন্টারনেট সার্ভিস দরকার। অতএব অ্যাপারেন্টলি মনে হচ্ছে হয়তো একটু এক্সপেন্সিভ, কিন্তু দেখেন ওই সার্ভিস
প্রপার বা ভালো ভালো সার্ভিস না পাওয়ার ফলে তার ক্ষতির পরিমাণ কত হচ্ছে। অতএব এই যে হাই স্পিড ইন্টারনেট ফেসিলিটিস আমরা পাচ্ছি, এটা একদম গ্রাসরুট পর্যন্ত যদি পৌঁছে দেওয়া যায়, আমি মনে করি এই ইন্টারনেট সার্ভিসকে ইউজ করে আমাদের এই যে আউটসোর্সিং সেক্টরে যে হিউজ অপরচুনিটি আছে, এটা আমরা ফার্দার অনেক বেশি পরিমাণে এক্সপ্লোর করতে পারবো। অনেক যুবক কিন্তু অলরেডি এখানে জি এঙ্গেজড হয়েছে, বিগত সরকার প্ল্যাটফর্ম ক্রিয়েট করেছে, কিন্তু দেখেন এখানে যুবকদের অনেকে জানেই না আমি শুরুটা কোথা থেকে করবো। অতএব রাইট আপনাকে তাহলে ট্রেনিং প্রোভাইড করতে হবে, ইনফরমেশন প্রোভাইড করতে হবে, শুরুটা কোথায় করবা, কিভাবে করবা। অনেকে জানে না, ফ্রাস্ট্রেশনের মানে ফ্রাস্ট্রেটেড হয়ে ঘোরাঘুরি করতে থাকে। তাদেরকে মোবিলাইজ করা, তাদেরকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা, তাদেরকে ইনফরমেশন অ্যাক্সেস দেওয়া, তাদেরকে শুরুর দিকে দরকার হলে একটা ক্যাপিটাল ইউনো তাকে সাবসিডাইজড করা, সাবসিডি তাদেরকে লোন ফেসিলিটিস দেওয়া, তার জন্য ইউনো একটা বড় প্ল্যাটফর্ম ক্রিয়েট করে দেয়া। দরকার হলে আপনি ক্লাস্টার টাইপের করে দেন, যেখানে এই ধরনের অপরচুনিটিস মানে যারা এক্সপ্লোর করছে তারা সব তথ্য যাতে ওখানে পায়, ওখানে পায় ওখানে পায়। তারা ওইখানে শুরু করলে যাতে একজন আরেকজন তারা ইন্সপায়ার্ড হয়, সেটা ক্রিয়েট করে দেন। সরকারের দায়িত্ব সেই অপরচুনিটিস গুলো ক্রিয়েট করা। আমি বলেছিলাম বাংলাদেশের অনেক জায়গা আছে, দেখেন এগ্রো বেসড সেক্টরে আমরা হিউজ ইনভেস্টমেন্ট কিন্তু হতে পারে, এবং ইনভেস্টমেন্ট হলে সেখানে হিউজ জব ক্রিয়েশন হবে। চায়নার দিকে তাকিয়ে দেখলে আমরা বুঝতে পারবো। ইন্ডিয়ার দিকে, ইন্ডিয়ার অনেক স্টেটে আমরা দেখবো যে সেখানে কিন্তু রুরাল ইকোনমিতে অনেক ধরনের ভাইব্রেন্সি আছে। অতএব আমাদের বেস্ট যে এক্সাম্পল গুলো আছে, সেটা চাইনিজ হোক, সেটা পাকিস্তানি হোক, সেটা ইন্ডিয়ান হোক, শ্রীলঙ্কার হোক, যে কোনো দেখেন এটা আমার জন্য কোন কোন জায়গায় এই মডেলটা অ্যাপ্লিকেবল হয়। আমি মনে করি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে আম, যদি আমরা আমাদের ইউনো আমাদের রিসোর্সের যে ডিস্ট্রিবিউশনাল প্যাটার্ন, কোন জায়গায় আমার জলজ সম্পদ বেশি, তার মানে ওখানের আপনার ইকোনমিক পলিসিটা এমনভাবে ডেভেলপ করতে হবে ওই জলজ সম্পদ ইউজ করে যাতে ওইখানে এক ধরনের জব ক্রিয়েশন হয়, জব এমপ্লয়মেন্ট অপরচুনিটিস হয়, ইউথদের বিভিন্ন ভেঞ্চার ক্রিয়েট করা, সেটা আপনাকে করতে হবে। হাওরে যে ধরনের প্রজেক্ট ডেভেলপ করা যাবে, সেটা নিশ্চয়ই হিল ট্র্যাক্টে সম্ভব না। জি হিল ট্র্যাক্টের ডাইনামিক্সটা ডিফারেন্ট। আবার একটা ফ্ল্যাট প্লেন এরিয়াতে যে ধরনের করা যাবে, সেটা কিন্তু একটা সেমি আরবান এরিয়াতে সম্ভব না। সম্ভব অতএব আমাদের যেটা দরকার, এগ্রো ইকোলজিক্যাল মানে যে জোন ভিত্তিক এক ধরনের মানে ইকোনমিক ইউনো মানে একটা একটা ল্যান্ডস্কেপ ক্রিয়েট ল্যান্ডস্কেপ করা, যেটাকে ইউজ করে আমার ওই ওই অঞ্চল ভিত্তিক যাতে এক ধরনের একটা ইকোনমিক ডাইনামিক্স ওখানে এমার্জ করে, এবং ইউথরা যাতে ওইটা এক্সপ্লোর করতে পারে। আর সবচেয়ে বেশি দরকার যেটা, সেটা হলো আমি মনে করি যে ইউথদের ফ্রাস্ট্রেশনটা আরো বাড়বে সামনে গিয়ে যদি আমরা আমাদের এডুকেশনে আমাদের সিরিয়াস রিফর্ম না নিয়ে আসতে পারি। দেখেন আমি বর্তমান সরকারের এই ইন্টারিম গভর্নমেন্টের অনেক জায়গায় রিফর্মের কাজে হাত দিয়েছে, অনেক জায়গায় পজিটিভ পরিবর্তন আসবে বলে আমরা আশা করছি। এডুকেশন সেক্টরে কোনো ধরনের ইনিশিয়েটিভ, মেজর কোনো ইনিশিয়েটিভ নিচ্ছে বলে আমি আমি জানি না, আমাকে কারেক্ট করতে পারেন। আমি দেখিনি এডুকেশন নিয়ে সিরিয়াস কোনো ধরনের ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। আমি জানি না, হয়তো আমার ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং বা ল্যাক অফ জি নলেজ স্যার হতে পারে। আমার জানা মতে মেজর কোনো ইনিশিয়েটিভ আসেনি। জি এই একটা সেক্টর যেখানে ইউথদের ফ্রাস্ট্রেশন আরো চরম লেভেলে চলে যাবে যদি না আমরা আমাদের এডুকেশনকে কর্মমুখী এডুকেশন, ডিমান্ড ড্রাইভেন এডুকেশন আমরা ক্রিয়েট করতে পারি। এখনো বাংলাদেশের অনেক সেক্টরে আমরা আমাদের যে স্কিল ম্যান পাওয়ার সিরিয়াস গ্যাপ আছে। দেশের বাইরে থেকে আমাদের আনতে হচ্ছে, দ্যাট ইজ নাথিং রং, দেশের বাইরে থেকে আসুক, কিন্তু দেশের ভিতরে কি আমরা এই ফেসিলিটিস ক্রিয়েট করতে পারি না যেখানে এখানে স্কিল ম্যান পাওয়ার ডেভেলপ হবে। স্যার আপনার সাথে একটু অ্যাড যদি করি জি জি। আপনি আমরা শেষের দিকেও চলে আসছি আপনি মাদ্রাসা স্টুডেন্টদেরকে নিয়ে মাদ্রাসা এডুকেশন নিয়ে তাদের এমপ্লয়মেন্ট নিয়ে অনেক সময় কথা বলছেন আর কি এইটাকে আপনি কিভাবে দেখেন তাদেরকে আমরা তাদের এডুকেশন এবং তাদের স্কিলটাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি তাদের দেখেন স্কিলফুল কিভাবে করতে পারি আয়ুব, আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। দেখেন মাদ্রাসাকে যদি আমরা দেখি, এটা অনেকে আছে মাদ্রাসার শব্দটা শুনলেই হয়তো আছে না যে নাক সিটকানো, যেটা জি মাদ্রাসা, আরে ওদের নিয়ে কথা বলো না। বাট একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে দুইটা পার্সপেক্টিভ থেকে, মাদ্রাসায় যারা পড়াশোনা করে তারাও কিন্তু এই দেশেরই নাগরিক। অতএব দে হ্যাভ ইকুয়াল রাইটস। আমি আপনি হয়তো ফরচুনেট যে আমরা ইউনিভার্সিটি মানে স্কুল কলেজে পড়ে ইউনিভার্সিটি লেভেলে পড়েছি, একটা মাদ্রাসায় পড়ছে তার মানে এই নয় সে ল্যাক ইউনো তার মানে সে ট্যালেন্টেড না, সে ক্যাপাবল না, ব্যাপারটা এটা নয়। এটা টোটালি ডিপেন্ড করে আমি প্ল্যাটফর্ম পাচ্ছি কিনা, আমি কি ফেসিলিটিস পাচ্ছি কিনা। প্ল্যাটফর্ম দেন, ফেসিলিটিস দেন, দেখবেন অনেকে আপনার আমার চেয়ে অনেক বেটার পারফর্ম করবে, এরকম স্টুডেন্টের পরিমাণও কম না। দেখেন সেকেন্ড হলো, এই যে মাদ্রাসায় যারা পড়াশোনা করে বা বিভিন্ন ধরনের মাদ্রাসা আছে সেখানে ইউনো মানে কওমি খারিজি মাদ্রাসা মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা আলিয়া মাদ্রাসা আছে, বিভিন্ন প্ল্যাটফর্ম আছে। আবার অনেকে আছে যারা পুরোপুরি ওই
হাফেজ হাফিজ, হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, হাফিজিয়া হিফজ মাদ্রাসা, করে সেরকম হিফজ। মাদ্রাসা আছে। এখন কথা হলো এই যে ঠিক আছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে পড়াশোনা করছে, তাদের কারিকুলাম, কোর্স কারিকুলাম মডার্নাইজ করা দরকার, অনেক কিছু ব্যাপার আছে, সেটা অবশ্যই সিরিয়াসলি দেখতে হবে। মাদ্রাসায় পড়াশোনা করে এরকম স্টুডেন্টের সংখ্যা কিন্তু এই দেশে কম নয়। আপনি হিসাব, আপনি প্রপার স্ট্যাটিস্টিক্স নিলে দেখবেন একটা সিগনিফিক্যান্ট নাম্বার মানে স্টুডেন্ট কিন্তু মাদ্রাসাতে এনরোল হয়েছে। এখন মাদ্রাসায় যদি এরা না পড়ে তাহলে কি আমাদের এডুকেশন মানে পলিসি বা আমাদের যে এডুকেশন যে নেটওয়ার্ক, আমাদের যে ফেসিলিটিস, এই সবাইকে কি এডুকেটেড করে তুলতে পারবে? আমার মনে হয় না। কেন জানেন? মাদ্রাসায় যারা পড়ে তার একটা বিশাল নাম্বার কিন্তু তারা কিন্তু এমন পরিবার থেকে উঠে আসছে যাদের হয়তো একটা মেইন স্ট্রিম স্কুলে বা কলেজে জি, জি। পড়ার মতো সামর্থ্য নেই অনেকের। অতএব আপনাকে সবার আগে দেখতে হবে মাদ্রাসা আমাদের এডুকেশনে কিন্তু একটা বড় কন্ট্রিবিউশন রাখছে, একটা পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে কিন্তু এডুকেটেড করে তুলছে। কিন্তু এখন ইমিডিয়েট কোশ্চেন আসবে যে মাদ্রাসা থেকে পাশ করা একটা ছেলে বা মেয়ে কি অন্য একটা স্কুল কলেজ থেকে পাশ করা ছেলে মেয়ের সাথে কম্পিট করতে পারছে কিনা জব মার্কেটে? মাদ্রাসার জন্য তো আলাদা কোটা নেই জবের ক্ষেত্রে, জি, জি। অথবা মাদ্রাসার জন্য আলাদা আপনি ইউনো মানে তারা নিজেরা এমপ্লয়মেন্ট গড়ে তুলবে সেই জন্য আলাদা স্কিম ডেভেলপ স্কিম। করছেন, এরকম নেই কিন্তু। জি, অতএব তাদেরকে বাকিদের সাথে কম্পিট করেই কিন্তু জব মার্কেটে ঢুকতে হবে, জি। অথবা নিজের এমপ্লয়মেন্ট অপরচুনিটিস ক্রিয়েট করে নিতে হবে। নাও কোশ্চেন হলো তাহলে তাদেরকে স্কিল করে তোলা, এই এই সময়ে আমার মার্কেটে, গ্লোবাল মার্কেটে, লোকাল মার্কেটে কি ধরনের চাকরি বা কি ধরনের এমপ্লয়মেন্ট জি, অপরচুনিটিস আছে, সেই স্কিলটা কি একটা মাদ্রাসার ছেলে বা মেয়ে পাচ্ছে কিনা? এটা জাস্ট লাইক একটা স্কুল কলেজের ছেলে মেয়ে পাচ্ছে বা ইউনিভার্সিটিতে পড়া ছেলে মেয়ে পাচ্ছে কিনা একইভাবে দেখতে হবে আমাকে। জি, দেখেন আমি যেটা নিয়ে অনেক সময় আপনার সাথেও কথা বলেছি, এই বাংলাদেশের হাজার হাজার মাদ্রাসায় লক্ষ লক্ষ স্টুডেন্ট যারা পড়াশোনা করে তারা কোথাও জানি আমার কাছে মনে হয় যে যেরকম তারা আরবি অনেকে জানে, অনেকে পড়তে পারে, বুঝতে পারে, কিন্তু আরবিটা বলতে পারে না। জি। আমি আমি অনেক জায়গায় দেখেছি, ইনক্লুডিং ইন্ডিয়ার অনেক ইউনিভার্সিটি, ওরা করে কি জানেন? অ্যারাবিক ইংলিশ ট্রান্সলেশনে প্রোগ্রাম করায়। এর মেইন কারণটা কি? 3 ইয়ার্স এর একটা অনার্স প্রোগ্রাম বা 4 ইয়ার্স এর একটা অনার্স প্রোগ্রাম করছে অ্যারাবিক ইংলিশ ট্রান্সলেশন। ট্রান্সলেট। মাদ্রাসা থেকে পাশ করা একটা ছেলে বা মেয়ে সে ওইটা পড়াশোনা করে এর ভিতরে কিন্তু সে একটু কম্পিউটার শিখছে, একটু অন্যান্য সাবজেক্ট গুলো পড়াশোনা জি, করছে। সে আরবি ইংলিশে এতটাই তার এক্সপার্টাইজ ডেভেলপ হয়ে যায়, মানে সে জি। কি করছে, মিডল ইস্টে কিন্তু 22টা আরবিক স্পিকিং কান্ট্রি আছে, তার অনেকে আছে যারা বিদেশ থেকে হিউজ নাম্বার কিন্তু তারা ম্যান পাওয়ার রিক্রুট করে থাকে। বাংলাদেশের একটা বিশাল নাম্বার কিন্তু আমরা সৌদি আরবিয়ার কথা বলি, অথবা আমরা ইউএই এর কথা বলি, ইউএই কথা বলি, কাতারের কথা কাতার। বলি, আমরা কুয়েতের কথা বলি, জি, বিভিন্ন দেশে কিন্তু আমাদের মানে একটা বিশাল নাম্বার, আমাদের রেমিটেন্সের একটা বিশাল অংশই মিডল ইস্ট থেকে আসে। দেখেন আমরা কি এই মাদ্রাসায় যারা পড়াশোনা করছে দেশে অপরচুনিটির পাশাপাশি এই মিডল ইস্টের এই দেশগুলোকে টার্গেট করে মাদ্রাসার এদেরকে আরেকটু স্কিল করে তুলতে পারি না? জি, আমার দরকার কোথায় জানেন? খুব বেশি না, তারা অ্যারাবিকটা অনেকটাই জানে, তারা বলতে পারে না, তাদেরকে অ্যারাবিকের 6 মাসের একটা কোর্স করান, অ্যারাবিক বলাটা, স্পোকেন অ্যারাবিক, জি, জি, আমি শিওর তারা শিখে যাবে। তাদেরকে একটু ইংরেজি থেকে অ্যারাবিক করার মতো জি, একটু ট্রেনিং দেন, 6 মান্থের একটা ট্রেনিং দেন, অথবা মাদ্রাসা এডুকেশনের সাথে সাথে এই জিনিসগুলো একটু ওখানে ইন্ট্রোডিউস করেন কোর্স কারিকুলারে, তাদেরকে একটু কম্পিউটারের বেসিকটা শিখিয়ে দেন। আমি শিওর মিডল ইস্টের অনেক দেশে, যেটা ইন্ডিয়া পাকিস্তান করছে, পার্টিকুলারলি ইন্ডিয়া যে পলিসি ডেভেলপ করেছে, ইন্ডিয়ার লক্ষ লক্ষ লোক কিন্তু মিডল ইস্টের বিভিন্ন জায়গায় ভালো ভালো পজিশনে কাজ করছে, ইনক্লুডিং মাদ্রাসা থেকে পাশ করা অনেকে মিডল অনেক। ইস্টে কাজ করে। সেই জায়গাটায় আমরা বিশাল একটা নেটওয়ার্ক থাকার পরে আমাদের হাজার হাজার মাদ্রাসা আছে, আমরা তাদেরকে কেন ওইভাবে গড়ে তুলতে পারি না যে তারা লোকাল মার্কেট এবং ইন্টারন্যাশনাল মার্কেটে ইকুয়ালি দুই জায়গায় তারা কম্পিট করবে? আপনি দেখেন সবার আগে আমি একটা রিলিজিয়াস বা এই মাদ্রাসা এডুকেশনের আমি এডুকেটেড হই, অথবা সুকল সেকুলার এডুকেশন এডুকেটেড হই, আপনার আমার সবারই সবার আগে দরকার কি জানেন? আমার ফ্যামিলি চালাতে হবে, আমার মানে পরিবার আছে, আমার বাবা মা আছে, পরিবার হবে, তার বউ বাচ্চা হবে, তার হাজবেন্ড হবে, তাদেরকে নিয়ে তার সংসার চালাতে হবে, তারাও কিন্তু সবারই দরকার। অতএব টাকা ইনকামও দরকার, তাই না? শুধু ধর্মীয় শিক্ষায় তো দ্যাটস জি, নট জি, এনাফ, আমার ইনকামও দরকার। অতএব তাদেরকে কর্মমুখী করে তোলার জন্য, লোকাল মার্কেট, ইন্টারন্যাশনাল মার্কেট এক্সপ্লোর করার জন্য আমার মনে হয় ল্যাঙ্গুয়েজ যেটা শিখছে এটা আরেকটু ভালো করে শেখান, পাশাপাশি একটু ইংরেজিটাও শিখান, পাশাপাশি একটু কম্পিউটারটাও শিখান। দেখেন ইন্টারন্যাশনাল জব মার্কেটে তারা হুড় করে, আমার ধারণা একটা বিশাল নাম্বার। সরকার কি করতে পারে জানেন? এটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট লেভেল একটা এগ্রিমেন্ট হতে পারে এক্সপেরিমেন্টালি। আমি এখন সৌদি আরবের সাথে আমি একটা এগ্রিমেন্ট করলাম যে দেখো আমি তোমাকে এই মিডিয়াম ক্যাটাগরির আমি তোমাকে 500 ম্যান পাওয়ার দিব,
তোমার ডিমান্ড কি সেটা আমাকে বলে দাও, আমি 6 মাস বা 1 বছর পরে এই 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 ম্যান পাওয়ারটা তোমাকে আমি সাপ্লাই দেবো। এবং গভর্নমেন্ট টু গভর্নমেন্ট লেভেলে হলে এটা খুব মিনিমাম খরচে এই লোকগুলা কিন্তু ওখানে মাইগ্রেট করতে হবে। সেফ মাইগ্রেশন, স্কিল মাইগ্রেশন, বেটার রেমিটেন্স আসবে, কোনো সেফটি সিকিউরিটি ইস্যু থাকবে না সেখানে। দালাল 2 নাম্বার যত খপ্পরে পড়ে পড়ে বিভিন্নভাবে সর্বশান্ত হয় মানুষ, সেটাও হবে না। এবং আমার মাদ্রাসা থেকে পাশ করা যে ভাই বোন আছে জি যারা এই দেশেরই জনগণ, এই দেশের তাদের ইকুয়াল রাইট আমাদের সবার, তাদেরও একটা মানে কর্মমুখী একটা জায়গা অথবা তাদের ইনকাম জেনারেশনের একটা জায়গা ক্রিয়েট হবে। আমি মনে করি এই ব্যাপারটা সিরিয়াসলি দেখার অনেক অপরচুনিটি আমাদের হাতে আছে এবং ওকে এটা সরকারকে শুরু করতে হবে, প্রাইভেট সেক্টর এখানে জয়েন করতে পারে। স্যার, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদেরকে দীর্ঘ সময় দিলেন এবং মূল্যবান পরামর্শ দিলেন, যা আমাদের আগামী দিনে বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের রাজনীতিকে সামনের দিকে আগায় নিয়ে যাবে এবং সর্বোপরি বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আইয়ুব, আপনাকেও ধন্যবাদ। রাজীব, আপনাকেও ধন্যবাদ আসার জন্য এবং আমার সাথে কথা বলার জন্য এবং মানে আমার থট বা আমার আইডিয়াগুলো শেয়ার করার জন্য। ধন্যবাদ আপনাকে।